ও তোর, তাই তো? এই ব্লাডি অ্যাসল তোর? তোর সারা গায়ে স্পর্শ লেপটে আছে, তাই না? ওকে দেন, আল টেক কেয়ার অফ হিম। বুঝল না মাহি। হতবাক চোখে তাকিয়ে থাকতেই মুগ্ধ তাকে ফের ছুঁড়ে ফেলল মেঝেতে। অতপর এক মুহূর্ত ঘাড় বাঁকিয়ে এদিক ওদিক খোঁচাখুচি চালিয়ে পরক্ষণেই হাঁটা ধরল আলমিরার দিকে। কাঠের তৈরি ভারী কারুকার্যে শোভিত আলমারির কাছে এগিয়ে সে একটানে আলমারির ড্রয়ার খুলল মুগ্ধ। শক্ত মুখে চারপাশ হাতড়ে অবশেষে পেয়ে গেল কাঙ্ক্ষিত বস্তু। মুগ্ধ এক পলক তাকিয়ে রইল বস্তুটির দিকে। তারপর আর কোনো রূপ কাল বিলম্ব না করে তক্ষুনি বস্তুটি হাতে নিয়ে এগিয়ে গেল সিরের দিকে। মেঝেতে পড়ে থাকা মাহি ফোপানো বাদ দিয়ে ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। লোকটার হাতে কিছু একটা চকচক করছে, কিন্তু সেটা কি? মাহি চোখ সরু করল। এ পর্যায়ে তার তাকিয়ে থাকার মাঝেই ঘটল ভয়ানক কিছু। নির্দয় মানব তার হাতে থাকা লম্বা সরু দড়ির ন্যায় বস্তুটা দিয়ে হঠাৎ সিরের ক্ষতবুকটায় প্রবলভাবে আঘাত বসায়। অতপর সেকেন্ড খানিক বাদে যেই না দড়িটা হেঁচড়ে আনতে লাগলো সিরের গা থেকে, অমনি দেখা গেল বেচারা সিরের গায়ে লাল তরলের প্রবল বন্যা। মাহি হতভম্ব। তার আর বুঝতে বাকি নেই লোকটার হাতে খাঁচকাটা চাবুক রয়েছে। সেই চাবুকের তীব্র ঘর্ষণে ক্ষতবিক্ষত হচ্ছে বেচারা সির। মাহি আর সইতে পারল না। তখনই দুহাতে খামছে ধরল নিজের মুখ। ভয়ে আতঙ্কে জড়সড় হয়ে চেঁচিয়ে যাচ্ছে অনবরত। ওদিকে মুগ্ধ থামছে না। সিরের বুকটা ক্ষতবিক্ষত করা শেষ হলে ফের উদ্যত হলো বেচারার পিঠের উপর অমানবিক অত্যাচার চালাতে। হাতের বদলে পা দিয়ে ঠেলে সিটকে উল্টে দিল বিছানায়। একের পর এক ব্যত্রাক হাতে ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে সিরের শরীরটা। ইতিমধ্যেই পুরো বিছানা রাঙিয়ে গিয়েছে সিরের লৌহুর দাগে। অথচ তবুও থামছে না মুগ্ধ। তার মুখাবয়বের কঠিন ভাবস্রোত এখনো কমেনি বিন্দুমাত্র। প্রায় মিনিট পাঁচেকের অমানবিক ব্যত্রাঘাত শেষে থামল মুগ্ধ। দাঁত কিরমির করতে করতে ডান হাতে পেঁচাতে লাগলো চাবুকটা। ওদিকে মাহি হু হু করে কাঁদছে। সেই কান্নার শব্দ কানে যেতেই রাগে ঠোঁট কামড়ে ধরল মুগ্ধ। নাক ফুরিয়ে বড় বড় নিঃশ্বাস ফেলে তখনই খানিকটা এগিয়ে এসে এক হাতে চেপে ধরল স্থিরের মাথার তালুর চুল। অতপর ছেলেটার চুল ধরে টানতে টানতে তাকে নামালো বিছানা থেকে। অচেতন স্থির, গায়ে কি আর জোর আছে? নিস্তেজ শরীরটা বিছানা থেকে গড়িয়ে নামতেই উঠে পড়ল মেঝেতে। তৎক্ষণাৎ নাক মুখ থুবড়ে গেল বোধ হয়। এতে অবশ্য তোয়াক্কা করেনি নির্দয় মানব। ফের সিরের চুলগুলো টানতে টানতে তাকে নিয়ে চলল দরজার কাছে। মার্বেলের স্বচ্ছ তক্তকে মেঝেতে গড়াচ্ছে সিরের দেহ, দাগ ফেলছে তাজা রক্তে। কয়েক কদম এগোতেই সামনে পড়ল মাহি। মেয়েটা মেঝেতে বসে হু হু করছে। মুগ্ধের তেজ বাড়ল এতে। তৎক্ষণাৎ পা দিয়ে মাহিকে সজোরে পাশে ঠেলে দিতেই মেয়েটা কেমন হকচকিয়ে সরে গেল। মার্বেলের মেঝে হওয়ায় গড়াতে গিয়ে খুব একটা সমস্যা হয়নি তার, না হলে যে কি হতো। ওদিকে মুগ্ধ ততক্ষণে চলে গিয়েছে দরজার কাছে। হালকা ভিড়িয়ে রাখা দরজাটা এক টানে খুলে দিয়ে সিটকে কেমন ছুঁড়ে ফেললো বাইরে। এতক্ষণ যাবত দরজার কাছে ঠায় দাঁড়িয়ে আছে অ্যাডউইন। এরই মধ্যে পায়ের সামনে অমন হুট করি কাউকে গড়াতে দেখে অবাক হলো যেন। রক্তাক্ত ক্ষতবিক্ষত দেহের মালিককে তা চেনার জন্য একটুখানি মগজ খাটাতেই শুনল মুগ্ধের ভারী অথচ গম্ভীর কণ্ঠ। ওকে লবণ বাড়িতে চুবিয়ে রাখ, আমি আসছি। আর খেয়াল রাখবি ভুলেও যেন ওর নিঃশ্বাস বন্ধ না হয়। ও কার শিকরে হাত দিয়েছে সেটাকে বুঝিয়ে নেই, তারপর না হয় সাইকিকে খাওয়াবো। যা। ভয়ার্ত অ্যাডউইনের বার কয়েক শুকনো ঢোক গিরে মাথা নাড়ল উপনিচ। মুগ্ধ তখন আলগোছে এক কদম পিছিয়ে গেল। অতপর এক ঝটকায় অ্যাডউইনের মুখের উপর দৌড় লাগিয়ে চলে গেল ভেতরে। এদিকে অ্যাডউইন কেমন ব্যথাতুর হাসল সিটকে দেখে। রয়ে শয়ে এক হাঁটু গেড়ে মেঝেতে বসে বিড়বিড় করল, এত বড় দুঃসাহস দেখানোর দুঃসাহস তো আমারও নেই সিট, সেখানে তোমার এলো থেকে। ধীর কদমে এগোচ্ছে মুগ্ধ। চোখ দুটো এক দৃষ্টিতে তাকিয়ে আছে মাহির পানে। বুকটা কেমন যেন করছে তার, ঠিক কেমন যেন না করছে ব্যথা, না দিচ্ছে স্বস্তি। স্রেফ এক অদ্ভুত অস্থিরতায় ছেয়ে আছে হৃদয়। মাথাটা কেমন হঠাৎ করে কাজ করা বন্ধ করে দিয়েছে মনে হচ্ছে। হাত দুটো নিষ্পিস করছে কাউকে খুন করতে। মুগ্ধ নীরবে এসে দাঁড়ালো মাহির একদম পেছনে। হালকা ঝুঁকে তখনই মেয়েটার চুলগুলো পেছন থেকে চেপে ধরতেই গুঙে ওঠে মাহি। মুগ্ধ তখন মুখ নামিয়েছে মাহির কান বরাবর। কণ্ঠে এক অদ্ভুত কঠিন ভাব ঠেলে হিসিয়ে শুধালো, কি কি করেছিস তোরা? Did you guys have everything? Just tell me, চশমেশ, did you guys have everything? অবোধ মাহি বোঝেনি এহেন কঠিন কথার মানে। ঠোঁট কামড়ে ধরে কেবল ফুপিয়ে গেল কিয়ৎক্ষণ। এদিকে তার এমন মৌনতাকে হ্যাঁ ধরে নিল মুগ্ধ। মুহূর্তেই ছেলেটার চোখে মুখে ফের লেপটে গেল আগুন।
চোয়াল ফুটল কটমটিয়ে। রাগে হিতাহিত জ্ঞান শূন্য মানব এক হাতে মাহির চুলগুলো মুঠোয় চেপে ধরে দাঁড় করানো মেয়েটাকে। মাহি টলছে ব্যথায়, মুগ্ধের হাসটানোর সঙ্গে তাল মেলাতে পারছে না, তবুই এগোচ্ছে কোনো রকম। কিয়ৎক্ষণ বাদে মুগ্ধ মেয়েটাকে টানতে টানতে নিয়ে এলো দেয়ালের কাছে। অতপর আর এক মুহূর্ত দেরি না করে দেয়ালের সঙ্গে মেয়েটার মাথাটা একের পর এক বাড়ি দিতে লাগলো কেমন। মাহির কষ্ট হচ্ছে এবার, মাথায় যন্ত্রণা বাড়ছে তীব্রভাবে, কপালের চামড়া ফেটে গিয়েছে ইতিমধ্যে। এদিকে মুগ্ধের হাত চলেও তার কণ্ঠে হঠাৎ করেই শোনা গেল এক ভারী মোটা অভিযোগ। দোষ আমারই। আমি ভুলে গিয়েছিলাম সাপের ওই রসে কখনো মানুষ জন্মায় না। যার বাপ একটা চরিত্রহীন লম্পট, তার মেয়ে হিসেবে তুই নিজেই বা কতটা ভালো হবি? শত হলো তোর শরীরের প্রতিটা শিরায় শিরায় ওই জানোয়ারের রক্ত বইছে, এমনটা তো হওয়ারই কথা। এহেন অভিযোগ কেন করছে মুগ্ধ? সে কি আদৌ জানে সে কি বলছে, নাকি খামোখা রাগের বশে বলে যাচ্ছে কথাগুলো? মুখের অস্থিরতায় স্পষ্ট বলছে সে নিজের মধ্যে নেই। তার পুরো বদন কাঁপছে রাগে। চোখের সামনে বারবার চলছে একই দৃশ্য, মাহি আর সিদ একই বিছানায় একই সাথে। কথাগুলো ভাবতে ভাবতে হঠাৎ করে পুরো শরীর ঝাঁকিয়ে উঠল মুগ্ধের। ছেলেটা কেমন সঙ্গে সঙ্গে ছেড়ে দিল মাহিকে। দুর্বল মাহি আর দাঁড়িয়ে থাকার ক্ষমতাই নেই। তৎক্ষণাৎ পা দুটো গুটিয়ে গেল আপনা আপনি। নিভু নিভু চোখে গা বাঁকিয়ে পড়ে রইল মেঝেতে। ওদিকে মুগ্ধের অস্থিরতা বাড়ছে ক্রমশ। মাথাটা হুট করেই ঝিমঝিম করছে তার। মুগ্ধ শক্ত হাতে থাপ্পড় বসাচ্ছে নিজ মাথায়। না, তবুও মাথাটা ঠান্ডা হচ্ছে না। বারবার মনে করিয়ে দিচ্ছে কথাগুলো। অবচেতন মনে উত্থাপিত হচ্ছে বহু কথা। সিড আর মাহি কি করে সত্যি সত্যি একে অপরের মাঝে গভীরভাবে ডুব দিয়েছে। মাহির পুরো অঙ্গ ছুঁয়েছে সিড। মাহি ধরেছে সিডকে, মুগ্ধতা নিয়ে তাকিয়েছে সিডের দিকে। মুগ্ধের মস্তিষ্ক বিগড়ে যাচ্ছে। এক মনে অত কিছু ভাবলেও পরক্ষণে তার বিচক্ষণ মস্তিষ্ক তাকেই শাসিয়ে বলছে, যা ইচ্ছে করুক ওই মেয়ে, তার জন্য তোর এত অস্থিরতা কেন? ও তো কেবলই তোর শত্রুর মেয়ে, আর শত্রুর মেয়ে তো শত্রুই হয়। নিজের মস্তিষ্কের এহেন বিচক্ষণ যুক্তি এই প্রথম খণ্ডালো মুগ্ধ। যখনই তার অন্তরে লুকিয়ে থাকা রুহটা ভরে উঠল। হোক শত্রু, তবুও ও কেবল তোর। তোর মানে তোর। আর তোর ভোগে অন্য কেউ কেন হাত দেবে? কেন? প্রথমবার, হ্যাঁ, আজ ঠিক প্রথমবারের মতো নিজের অন্তরের ডাক শুনল মুগ্ধ। তক্ষুনি দিন দুনিয়ার সকল চিন্তা ভাবনা ভুলে গিয়ে যুবক হয়ে উঠল এক প্রকার হিংস্র বন্য বাঘের ন্যায় উন্মাদ। মুহূর্তেই তৎপর হলো সবকিছু ধ্বংস করে ফেলতে। উদ্ভ্রান্তের ন্যায় এদিক ওদিক খোঁজাখুঁজি চালিয়ে বেডসাইডের টেবিলের ওপর থেকে মোমবাতির স্ট্যান্ডটা হাতে নিয়ে তক্ষুনি তা ছুঁড়ে ফেলল ড্রেসিং টেবিলের আয়না বরাবর। সঙ্গে সঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল আয়নাটা। পুরো ঘরময় ছড়িয়ে গেল কাচের টুকরো। এতটুকুতেই ক্ষান্ত হয়নি মনস্টার। চূর্ণ বিচূর্ণ কাচের টুকরো গুঁড়োর ওপর দিয়ে নির্দ্বিধায় হেঁটে গিয়ে হাতের সামনে যা পেলো তাই ধ্বংস করতে লাগলো উন্মাদ ছেলে। তার উন্মাদ কণ্ঠ তারই অজান্তে আওড়াচ্ছে, এই ঘর, এইখানে এক হয়েছিস তুই কেন? শব্দ ভীষণ এলোমেলো, কণ্ঠ যাচ্ছে গুলিয়ে। অগ্নিস্ফুলিঙ্গের ন্যায় জ্বলতে থাকা বাদামি চোখ দুটো আচানক কিচকিচ করছে কেন যেন। উন্মাদ ছেলেটার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে কেউ বুঝি তার বেঁচে থাকা শেষ সম্বলটুকু কেড়ে নিয়েছে তারই পিঠ পিছে। সে উন্মাদ হয়েছে আজ। দ্য রেড ফ্ল্যাগ রুশদি কিং শ্যাডো মনস্টার আজ উদ্ভ্রান্তের ন্যায় আচরণ করছে। পুরো ঘরটাকে এক জলজ্যান্ত আস্থা কুড়ে রূপান্তর করা শেষে যুবক আচমকাই কাচের টুকরো ভরা মেঝেতে হাঁটু গেড়ে বসল। সঙ্গে সঙ্গে হাঁটুর অংশে দেবে গেল কাচের খণ্ডাংশ। এতে তেমন ভ্রুক্ষেপ নেই যুবকের। সে কেমন দুহাতে নিজের মাথাটা চেপে ধরে বিকট গর্জন ধ্বনি তোল। ভাব এমন ছেলেটার বুকটা বুঝি ফেটে যাচ্ছে কোনো এক বিষয়। পাশে জড়সড় হয়ে পড়ে থাকা মাহি ভয়ে তক্ষুনি গুটিয়ে গেল। চোখ মুখ কুচকে কান দুটোতে হাত চেপে ধরল। ওদিকে মুগ্ধ এখনো গর্জন তুলছে। সময় নিয়ে থামলো সে গর্জন। কাঁপছে সম্পূর্ণ বদন। রয়ে শয়ে চোখ মেলল হিংস্র যুবক। বাজ পাখির ন্যায় তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো মাহির পানে। মাহি হাঁক চখায়। তরিত শোয়া ছেড়ে উঠতে চাইলে ঘটল আরেক কাণ্ড। মুগ্ধ এক লাফে এগিয়ে এসে ফের চুলের গোছা টেনে ধরল মাহি। ভীষণ রাগে গজগজ করতে করতে মেয়েটাকে এবার টানতে টানতে নিয়ে গেল শাওয়ার রুমের দিকে। সম্পূর্ণ কাচের তৈরি শাওয়ার রুম। মুগ্ধ মাহিকে টানতে টানতে নিয়ে আসছে ভেতরে। অদূরে পানি ভর্তি বাথটাব। মেঝেতে পানির উপস্থিতি থাকায় বেশ কয়েকবার পা পিছতেছে মাহির। পড়তে গিয়েও বারবার বেঁচেছে মেয়েটা। তবে সে বাঁচা কি আর বেশিক্ষণ স্থায়ী হয়?
মুগ্ধ তাকে টেনে এনে ধুম করে ছুঁড়ে ফেলল পানি ভর্তি বাথটাবে। মুহূর্তে একটুখানি সময়ের জন্য তলিয়ে গেল মাহি। হাতে পায়ে চোটও লেগেছে ভীষণ। রয়ে শয়ে পানি থেকে ঘাড় উঠাতেই ঝাপসা চোখ দুটো কেমন স্পষ্ট হলো ধীরে ধীরে। মাতাল ভাবটা বোধহয় পুরোপুরি না কমলেও ক্রমশ কমছে তার, সেই সাথে বাড়ছে মাথার যন্ত্রণা। মাহি কিয়ৎক্ষণ এক দৃষ্টিতে সম্মুখে তাকাতেই হঠাৎ করে পুরো শাওয়ার রুম ঝলমলিয়ে উঠল সফেদ রঙা আলোতে। হুট করে আসা তীব্র আলোর ঝলকানিতে চোখ দুটো খানিক কুঁচকে ফেলল মাহি। এরই মধ্যে বাঁ হাতে টের পেল এক হাঁচকা টান। তরিত চোখ খুলো মাহি। সামনে তাকাতেই দেখে মুগ্ধ কেমন শক্ত মুখে তার হাতগুলো রাব করছে। প্রথম প্রথম ব্যথা না লাগলেও এবার যেন প্রচণ্ড ব্যথা হচ্ছে পাচ্ছে মাহি। লোকটা এভাবে চামড়া ঘষছে কেন তার? সে কি চাইছে আর তার গা থেকে চামড়াটা তুলে ফেলতে? মাহি এরূপ ব্যথা সইতে পারল না বেশিক্ষণ। মেয়েটা কেমন আধো আধো স্বরে কোনো মতে বলল, কষ্ট হচ্ছে, আবার ব্যথা পাচ্ছি, আমি ছাড়ুন আমার হাত। শুনছে না মুগ্ধ। মেয়েটার কথা আদৌ কানও তুলল কি না কে জানে। ছেলেটা কেমন ব্যাপরোয়ার ন্যায় মাহির গা ঘষছে। ভাব এমন মাহির গায়ে বুঝি লেপটে আছে ভীষণ ময়লা, আর সেই ময়লা ঘষে ঘষে তুলছে মুগ্ধ। ছেলেটা আজ এত ব্যাপরোয়া হলো কেন কে জানে। মাহির হাত দুটো ঘষে দিয়ে হঠাৎ করে এই দৃষ্টি তাক করলো মাহির মুখপানে। এই মুখ, ওই ঠোঁট, এগুলোতে স্মৃতি স্পর্শ করেছে। কথাগুলো ফের মাথাচাড়া দিয়ে উঠতেই নিঃশ্বাস ভারী হলো মুগ্ধের। ছেলেটা মুহূর্তে হয়ে গেল অ্যাগ্রেসিভ। তৎক্ষণাৎ মাহির গলা চেপে ধরে মুখটা বেশ খানিকটা এগিয়ে এনে কটমট করতে করতে আওড়ালো, এই তুই আমার না? এই কুত্তার বাচ্চা, উত্তর দে, তুই আমার না? আমারটা খাচ্ছিস, আমারটা পড়ছিস, আমার কাছে থাকছিস, তার মানে তুই আমার হলি না? বল, হলি না তুই আমার? আমার হয়ে থাকলে আমার জিনিসে অন্য কেউ হাত লাগালো কেন? এই হারামজাদী, উত্তর দে, তুই হাত লাগাতে দিলি কেন? তোর এত শখ কেন বরপুরুষের ছোঁয়া পাবার? উত্তর দে বেয়াদবের বাচ্চা, না হলে আজকে তোকে মেরে ফেলবো আমি। অর্ধেকটা শরীর পানিতে ডুবে আছে, বাকিটা অবশ হয়ে যাচ্ছে ব্যথায়। তার উপর এহেন গলা চেপে ধরা, কোথায় যাবে মাহি? কিভাবে কথা বলবে সে? লোকটার কথাবার্তা কিছুই তো মাথায় ঢুকছে না তার। মাথাটা কেমন ঝিমঝিম করছে মনে হচ্ছে। এদিকে এবারেও মাহির মৌনতা দেখে কঠিন হলো মুগ্ধ। একবার চাইলো মেয়েটাকে এক্ষুনি মেরে ফেলতে, তবে কিছু একটা যেন বাধা দিচ্ছে তাকে। কিন্তু সেটা কি? তার কোনো হদিস নেই তার কাছে। মুগ্ধ মাহির গলা ছেড়ে দিতে উদ্যত হতেই হঠাৎ তার নাকে ভেসে এলো এক অতি পরিচিত উটকো গন্ধ। মুগ্ধ ভ্রু গোটায়। সন্ধিহান হয়ে ফের নাক এগিয়ে আনে মাহির মুখের কাছে। আবারও এক লম্বা নিঃশ্বাস টেনে হতবাক হয় যুবক। অদ্ভুত দৃষ্টিতে মেয়েটার পানে তাকিয়ে থেকে শোধালো, এসব কে দিয়েছে তোকে? এবারও নিশ্চুপ মাহি। শক্ত হলো মুখের চোয়াল। বিচক্ষণ পুরুষ একে একে দুই মেলালো। অতপর কঠিন মুখে ফের তৎপর হলো মেয়েটার গা ঘষতে। তার অমন ঘষা মাথায় সত্যি সত্যি মেয়েটার গায়ের চামড়ায় বেশ কিছু জায়গা ছিঁড়ে গিয়েছে ইতিমধ্যে। মাহি কাঁদছে অনবরত, বারবার আর্তনাদ করে জানাচ্ছে, আল্লাহ, ব্যথা করে যা ফেটে যাচ্ছে আমার, একটু রহম করুন দয়া করে, প্লিজ ছেড়ে দিন আমায়, আমায় এত কষ্ট কেন দিচ্ছেন? মাহির কথাগুলো এখন আগের তুলনায় অনেকটাই স্বাভাবিক। তখনকার অমন মাতলামি কিংবা পাগলামি নেই কণ্ঠে। অ্যাগ্রেসিভ পুরুষ খেয়াল করেনি সে কণ্ঠ। সে তো মত্ত নিজের পাগলামিতে। মাহির হাত পা ঘষে শেষ হলে মুগ্ধ এবার এগোয় মাহির গলার কাছে। শক্ত হাতে সেখানেও ঘষতে ঘষতে বিড়বিড়িয়ে আওড়ালো, আর কোথায় ছুঁয়েছে তোর? আর কোথায় কোথায় স্পর্শ করেছে ওই বাস্টারটা? শরীর আর মাথার যন্ত্রণায় মরিয়া মাহি। সারা গা জ্বলছে পানির স্পর্শে। হাত দুটোর তালুর চামড়া ফেটে লহু গড়াচ্ছে। তাতে লাল হয়েছে বাট্টাফের একাংশ। মুগ্ধের হঠাৎ চোখ পড়ল সেথায়। সে থামল। এক মুহূর্ত লহুতে রঞ্জিত পানির দিকে তাকিয়ে থেকে হঠাৎ ভাবল, এত কিছু কেন করছি আমি? কেন এমন করছি ওর মতো একটা চরিত্রহীন বিশ্বাসঘাতক মেয়ের জন্য? কেউ মাতাল হলেও নিজেকে এত সস্তায় অন্যের কাছে বিলিয়ে দিতে পারে? ও তো আমার শত্রু। ও মরলেই কি বাঁচলেই কি? ও তো স্বেচ্ছায় সিডের কাছে এসেছে। বলতে গেলে ওর আর বাদবাকি স্লাটদের মধ্যে কোনো পার্থক্যই নেই। থমকায় মুগ্ধ। আগের তুলনায় রাগ অনেকটাই কমে গিয়েছে তার। মনে মনে জমেছে এক আকাশসম ঘৃণা। ঘৃণার তোড়ে চলছে মস্তিষ্ক। তাকে শক্ত করে জানাচ্ছে, শি ইজ আ স্লাট। ও মোটেও নরম স্বভাবের যোগ্য নয়। এখন সময় এসেছে ওকে ওর যোগ্য ব্যবহারটুকুর সাথে পরিচয় করিয়ে দেবার। ফ্রম টুডে দ্য মনস্টার উইল শো হার দ্য অ্যাকচুয়াল বেস্ট। মুগ্ধ উঠে দাঁড়ায়। বাট্টাবে ভিজে শরীরে বসে আছে মাহি। গায়ের পাতলা ফিনফিনে কাপড়টার আড়াল দিয়ে নারী কায়ার বেশিরভাগ অঙ্গ স্পষ্ট চক্ষুগোচর হচ্ছে। মুগ্ধের দৃষ্টি এক মুহূর্ত সেথায় পড়তেই যুবক তৎক্ষণাৎ নিজের দৃষ্টি সরিয়ে ফেলে অন্যত্র। কঠিন মুখাবয়বে চাপার স্বরে ঠোঁট নাড়িয়ে আওড়ালো,
ব্লাডি স্লট। কথাটা বিড়বিড়ানোর মতো শুনিয়েছে অনেকটা। বাথটবে ভিজে চুপচুপে হয়ে থাকা মাহি শোনেনি কিছুই। মেয়েটার শরীর খারাপ লাগছে, এবার মাথাটা আর দাঁড় করিয়ে রাখতে পারছে না কোনো মতে। মনে হচ্ছে এক্ষুনি গা গুলিয়ে বমি বের হবে মুখ দিয়ে। এদিকে মুগ্ধ মহাশয় অন্যত্র তাকিয়ে থেকে গায়ে জড়ানো ওভারকোটটা টান মেরে খুলে এনে তৎক্ষণাৎ মাহির মুখের দিকে ছুঁড়ে মারে। মাহি হকচকায়নি মোটেও, উল্টো সেকেন্ড খানিক পেরোতে না পেরোতেই মেয়েটা কেমন ভক ভক করে বমি করে ভরিয়ে দিল পুরো বাথটব। মুগ্ধ নাক সিটকে তাকালো একবার, পরক্ষণই মেয়েটার প্রতি একরাশ ঘৃণা জন্মালো তার মনে। বমির জন্য না, বরং মেয়েটার স্বভাবগত চরিত্রের জন্য। মুগ্ধ আর এক মুহূর্ত দাঁড়ালো না সেথায়, তখনই গটগট পায়ে বেরিয়ে গেল। এদিকে বাথটবে বসে একাধারে বমি করে যাচ্ছে মাহি। মেয়েটা এখন ক্লান্ত, বড্ড ক্লান্ত। এহেন ক্লান্ত শরীরে উঠে যাবার শক্তি পাচ্ছে না সে। দুর্বল আঁখি দুটো সেভাবে মুদে যেতে লাগলো কেমন। দাম্ভিক কদমের জোরালো শব্দে হাঁটছে মুগ্ধ। ঠোঁটের ফাঁকে গুজে রাখা জ্বলন্ত সিগার দুহাত পকেটে গুজে রেখে যুবক এগোচ্ছে মাহির ঘরের দিকে। তার পেছন পেছন কচ্ছপের গতিতে হাঁটছে অ্যাডউইন। মনস্টারের এহেন হুটহাট শান্ত ভাবসাব বড্ড সন্দেহজনক তার জন্য। অ্যাডউইনের বিচক্ষণ মস্তিষ্ক আজ করতে পারছে আসন্ন প্রলয়ের আগমনকে। মনস্টার চুপচাপ এসে দাঁড়ালো মাহির ঘরের সম্মুখে। দরজার কাছে দাঁড়িয়ে থাকা গার্ড দুজন মাথা নুয়ে রেখেছে বরাবরের ন্যায়। মনস্টার প্রতিক্রিয়াহীন। ডান পকেট থেকে আলগোছে নিজের ছোট ধারালো চাকুটা মেঝেতে ফেলে দিতেই সম্মুখে দাঁড়িয়ে থাকা গার্ড দুজনের মধ্য থেকে একজন তক্ষুনি ভীষণ বিনয়ের সাথে হালকা ঝুঁকে চাকুটা মেঝেতে থেকে তুলে এনে মনস্টারের দিকে এগিয়ে ধরল। মনস্টার এক মুহূর্ত চাকুটার পানে তাকিয়ে থেকে হুট করে এক হাতে চাকুটা তুলে নিয়ে অন্য হাতের বাহুতে পেঁচিয়ে ধরল গার্ডের ঘাড়। অতঃপর চোখের পলকে ধারালো চাকুর তীক্ষ্ণ আঘাত দিয়ে একের পর এক আঘাত বসালো গার্ডের ঘাড় বরাবর। বাহুর ভাঁজে আটকা পড়া গার্ড ছটফটাচ্ছে। কিয়ৎক্ষণ বাদেই তার এহেন ছটফটানি থামল। শরীরটা হয়ে গেল একদম স্থির। মুগ্ধ ছেড়ে দিল গার্ডের নিস্তেজ দেহটা, তাগিয়ে লুটিয়ে পড়ল মেঝেতে। এদিকে পাশে দাঁড়িয়ে থাকা গার্ড, যিনি কিনা এখনো নুয়ে রেখেছেন ঘাড়, বেচারা ভয়ে আতঙ্কে প্যান্ট ভিজিয়ে ফেলেছে। অ্যাডউইন আর দৃষ্টি দেখলো সবটা, তার মধ্যে তেমন একটা হেলদোল নেই। মুগ্ধ নিজের হাতে থাকা রক্তাক্ত ধারালো চাকুটা কেমন ধীরে ধীরে অপর গার্ডের গায়ে মুছে দিচ্ছে। এহেন কাণ্ডে তথস্থ গার্ড মুখ খুলে যে কিছু বলবেন তারও তো জো নেই। মুখ গহ্বরে জিভের উপস্থিতি থাকলে না বলতেন। এদিকে মুগ্ধ ধীরে ধীরে গার্ডের গায়ে চাকুটা মুছতে মুছতে আচমকা গার্ডের বুকের বাঁ পাশে খট করে বসিয়ে দিল পুরো চাকুটা। মুহূর্তেই গার্ডের মুখ দিয়ে বেরিয়ে এলো লহু। মুগ্ধ এক হাতে চাকুর গোড়া মোচড়াচ্ছে, আরেক হাতে তর্জনী এবং মধ্যমার ভাঁজে সিগার চেপে সুখ টান দিচ্ছে একটু একটু করে। যুবকের মুখ নেই তেমন উদ্বেগ। সে আদৌ রেগে আছে নাকি নেই তা নিয়ে রয়েছে এক রাস সংশয়। অপর গার্ডের মৃত্যু নিশ্চিত হলেই থামে মুগ্ধ। একটানে গার্ডের বুক থেকে চাকুটা বের করে এনে গমগমে গলায় আদেশ ছুড়ল। কল মেডেন। গুরুগম্ভীর কণ্ঠে শটান হয়ে গেল অ্যাডউইন। তখনই ওপর নিচ মাথা নাড়িয়ে হাঁটা ধরো উল্টো পথে। মুগ্ধ রয়ে শয়ে পা বাড়ায় মাহির কক্ষে। মুখটা কেমন গম্ভীর যুবকের, কপালের চামড়া টান টান। কক্ষের মাঝ বরাবর পা রাখতেই দাঁড়ালো মুগ্ধ। ঠোঁটের ফাঁকে গুজে রাখা সিগারে লম্বা এক টান বসিয়ে আলগোছে ঘাড় উঁচিয়ে তাকালো। মাথার উপরে সিলিংয়ে ঝুলছে বড়সড় ক্রিস্টালের ঝাড়বাতি। সম্মুখের সম্পূর্ণ দেয়াল জুড়ে বড় জানালাটা খোলা, বিধায় সাই সাই করে বাতাস ঢুকছে পুরো কক্ষে। সে বাতাসের মৃদু দুলুনিতে দুলছে ঝাড়বাতি। মুগ্ধ এক মুহূর্ত নীরবে তাকিয়ে রইল ঝাড়বাতির পানে। অতঃপর সময় নিয়ে ফের ঘাড় নামিয়ে হাঁটা ধরো জানালার পাশে বিছিয়ে রাখা কাউচের দিকে। গম্ভীর পুরুষ পুরো শরীর এলিয়ে বসলো কাউচে, পা দুটো বেয়াদবের ন্যায় ফাঁক করে রাখা, পিঠ ঠেকানো পেছনে, চোখ দুটো আয়েসে বুঝে রেখে সিগারের সুখ টান দিচ্ছে মুগ্ধ। ঠোঁটের ফাঁক গড়িয়ে বেরোচ্ছে গুনগুন শব্দ, বোধহয় গান গাইছেন তিনি। হায়ার ইজ মেইডেন। গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছেন মিনা। এক হাতে খপ করে চেপে রেখেছে জামার একাংশ, মাথা নুয়ে রাখলেও দৃষ্টি তার এলোমেলো, গলায় স্বরের অভাব। অ্যাডউইন ভ্রু গোটায়। গম্ভীর যুবক এক কদম এগিয়ে আসতেই তৎক্ষণাৎ হক চুকিয়ে দু কদম পিছিয়ে গেল মিলা। অ্যাডউইন বুঝি এবারেও বিরক্ত হলো। বিরক্তি ভরা কণ্ঠে চিরবিরিয়ে বলল, হোয়াটস ইউর প্রবলেম? কানে কথা যাচ্ছে না তোমার? ভয়ার্ত মিলা মাথা নাড়ায় ওপর নিচ, নিঃশব্দে জানাই শুনছে। অ্যাডউইন এতটুকু উত্তরে সন্তুষ্ট নয়, তখনই মেয়েটাকে দিল আরেক ধমক। মুখ দিয়ে কথা বলো। ডাম। আটকে ওঠে মিলা। হাত পা গুলো কেমন কাঁপছে তার। লোকটাকে কি যে ভয় পায় সে। এমনিতেই অ্যাডউইন লম্বা চওড়া দেহের অধিকারী হলেও তার মুখটা দেখলেই অন্তরাত্মা শুকিয়ে যায় মিলার। লোকটার হলদেটে ফর্সা মুখখানায় আর ভাবে পড়ে আছে গভীর একটা দাগ।
যার শুরুটা বাম পাশের ভ্রুয়ের ওপর থেকে হলেও শেষ হয়েছে ডান পাশের গাল বরাবর। বাম চোখে বাম বাদ বাকি স্বাভাবিক মানুষের মতো হলেও ডান চোখটা কেমন অদ্ভুত, একদম ভূতের চোখের মতো ছোট্ট পিউপিল। তা দেখলেই ভয়ের চোটে মুখ দিয়ে কথা বেরোয় না মিলার, এই যেমন এখন বেরোচ্ছে না। এদিকে মিলার অমন দীর্ঘস্থায়ী নীরবতা দেখে সে কি রাগ অ্যাডউইনের। ছেলেটা তক্ষুনি দাঁত খিচে দিল আরেক ধমক। গলুপায়া, স্টুপিড, আমি এখানে তোমার ঢং দেখতে আসিনি। মনস্টার মাইন্ডকে ডাকছে। উনি ওনার রুমে নেই কেন? বা কোথায় আছেন তিনি? তোমায় কিছু বলে গিয়েছে? মিলা দুধারে মাথা নাড়াবে, ঠিক তখনই অ্যাডউইনের পেছন থেকে ভেসে আসে মেইডেনের পাক্কা নাটকীয় কণ্ঠ। আমায় খুঁজছো নাকি এডওয়েন? কাঙ্ক্ষিত ব্যক্তির কণ্ঠ শোনা মাত্রই শরীর ঘুরিয়ে পেছনে তাকায় অ্যাডউইন। সামনেই গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে মেইডেন, গায়ের ওপর জড়ানো ভারী শাল, সম্পূর্ণ মুখমণ্ডল পানির ছিটায় স্পষ্ট। অ্যাডউইন এক মুহূর্ত পরখ করল মেইডেনের শান্ত হাবভাব, পরক্ষণই ভ্রু কুচকে সন্ধিহান গলায় শোধালো, এত রাতে ঘর ছেড়ে কোথায় গিয়েছিলেন আপনি? মধ্যবয়সী স্মিত হাসলেন, ডান হাত দিয়ে শালের একাংশ ধরে ধীরে ধীরে নিজের ভেজা মুখখানা মুছতে মুছতে জবাব দিলেন, কোথায় আর যাব, ব্যাকয়ার্ডে গিয়েছিলাম, ভাবলাম একটু হাঁটাহাঁটি করে আসি। এই অন্ধকারে? কথার বিটে পাল্টা প্রশ্নে মোটেও হকচকায়নি এরা, উল্টো পাক্কা জাত অভিনেত্রীর ন্যায় নাটক দেখানো মুখের, গলায় ব্যাপক শান্ত ভাব ঢেলে বলল, আমার আবার অন্ধকার আর আলো কি, দুটোই তো এক আমার জন্য। সে যাকগে, শুনলাম মনস্থান নাকি আমায় ডাকছে। এত রাত্রে কোনো বিশেষ প্রয়োজন? অ্যাডউইন গম্ভীর হলো, এক হাত পকেটে ঢুকিয়ে অন্য হাত আলগোছের সামনে বাড়িয়ে ইশারা করলো এগোতে, বলল, জানি না, চলুন। সরু করিডোর দিয়ে হাঁটছে মেইডেন, যত পথ এগোচ্ছে ততই যেন বেড়ে যাচ্ছে তার হৃদস্পন্দন। চারপাশে অত ঠান্ডা থাকা সত্ত্বেও কপালটা কেমন দরদরিয়ে ঘামছে তার। মেইডেন বারবার নিজের কপালখানা কোনো মতে হাতের তালু দিয়ে মুছে নিচ্ছে, মাথাটা কেমন টনটন করে যাচ্ছে, মনের মধ্যে বারংবার উত্থাপিত হচ্ছে এক আকাশসম দুশ্চিন্তা। মনস্টার তাকে কেন রাখলো? সে কি কোনোভাবে টের পেয়ে গেল এসবের পেছনে তার হাত রয়েছে? কিন্তু কিভাবে পাবে? সে তো সবটা বেশ সূক্ষ্মভাবে সাথে করেছে। শত শত চিন্তায় জর্জরিত ইরা টেরই পেলেন না সেই কখন যে উনি মাহির কক্ষের সামনে এসে দাঁড়িয়েছেন। নিজ ভাবনায় নিমগ্ন মেইডেন বিরতিহীন কদমে সামনে এগোতেই হঠাৎ ধাক্কা খেলেন কার শক্তপোক্ত পিঠের সঙ্গে। মেইডেন হকচকালেন, তরিত দু কদম পিছিয়ে গিয়ে ঘাড় উঁচিয়ে দেখলেন সম্মুখে কেমন পাহাড়ের ন্যায় সটানভাবে দাঁড়িয়ে আছে অ্যাডউইন। মেইডেন বুঝলেন না অ্যাডউইনের হঠাৎ থেমে যাবার কারণ। তিনি খানিক দোনামনা করে আলগোছে জিজ্ঞেস করেন, কি হলো, হঠাৎ দাঁড়িয়ে পড়লে যে? গো ইনসাইড। অ্যাডউইনের সোজা সাপটা উত্তরে ভর করেন ইরা। ঘাড় বাঁকিয়ে পাশে তাকাতেই খেয়াল করলেন তিনি মাহির ঘরের সামনে দাঁড়িয়ে আছেন। তৎক্ষণাৎ চকিত দৃষ্টি ঘোরালেন ইরা, ভ্রু কুচকে তাকালেন অ্যাডউইনের পিঠের দিকে। ছেলেটা হঠাৎ করে মাহির ঘরে যেতে বলছে কেন তাকে? ম্যাডউইন কেমন কাচুমাচু করছে, বারবার হাত দিয়ে ঘরমাক্ত মুখখানা মুছে নিচ্ছেন, কণ্ঠ খাদে নামিয়ে ফের শোধালেন, কিন্তু কেন? তখনই পেছনে ঘুরো অ্যাডউইন, এক হাতে শক্ত করে চেপে ধরল মেইডেনের ডান হাতের কোনোই। ইরা কেমন হতবাক হয়ে গেল ছেলেটার অমন উদ্ভট কাণ্ডে। হতবাক কণ্ঠ ফুরে যেই না কিছু আওড়াবেন অমনি শোনা গেল অ্যাডউইনের রুক্ষ কণ্ঠ, গিয়ে জিজ্ঞাসা করে আসুন কেন। কথাটা বলতে না বলতেই মেইডেনকে এক হ্যাচকা টানে ঘরের ভেতর ছুঁড়ে ফেলল অ্যাডউইন। মধ্যবয়সী এহেন অতর্কিত ঘটনার তাল সামলাতে না পেরে হুমড়ি খেয়ে পড়েন মেঝেতে। বেচারির নরম সরম নাক মুখ বোধ হয়ে থুবড়ে গেল মেঝের ঘর্ষণে। ইরা হাঁপাচ্ছেও, ধীরে ধীরে মাথা তুলে সামনে তাকাতেই বুকটা কেমন ছড়াৎ করে উঠল তার। পায়ের ওপর পা তুলে কাউচে বসে আছেন মনস্টার, ফুঁকছেন সিগার, দৃষ্টি তার বুঝে রাখা। ইরা খানিক ঢোক গিলল তাকে দেখে, তৎক্ষণাৎ নিজের দৃষ্টি নুয়ে হামাগুড়ি দিয়ে উঠে বসল মেঝেতে। গায়ের শালটা খানিক ঠিকঠাক করে নিয়ে ভীষণ শ্রদ্ধায় মাথা নুয়ে কুর্নিশ জানিয়ে বলল, হ্যালো মনস্টার। মনস্টার শূন্য কিনা কে জানে, কিয়ৎক্ষণ একই রকম ভাবে বসে থেকে আচমকা গম্ভীর অথচ শান্ত কণ্ঠে শোধালো, খালি হাতে এলি যে? কথাটা বোধগম্য হলো না এরার। মধ্যবয়সী চোখে মুখে স্পষ্ট লেপটে গিয়েছে অবোধ ভাবস্রোত। মনস্টার আবার কি আনার কথা বলছে কে জানে। মেডেন আগে নেই মাথা নুয়ে রেখে আলতস্বরে জিজ্ঞেস করেন, দুঃখিত মনস্টার, কিছু কি আনার কথা ছিল? এ পর্যায়ে চোখ খুলল মুগ্ধ। একই সুদর্শন যুবকের বাদামি চোখ দুটো অমন লাল হয়েছে কেন?
চোয়ালটাও কেমন কটমট হয়েছে। চিরায়ত স্বভাবের ঘাটটা এদিক ওদিক নাড়াতে নাড়াতে অদ্ভুত শান্ত কণ্ঠে বলল, ওই বেদবকে যা খাইয়েছিস সেটা সঙ্গে করে আনলি না কেন? এহেন বাক্যে ভরকায় মেয়েরেন। পুরো বদন জুড়ে তার বয়ে গেল এক অদ্ভুত ঝঙ্কার। গুছিয়ে রাখা পা দুটো মাথার দিক তো কাঁপছে বলে তৎক্ষণাৎ দু হাতে চেপে ধরেন নিজ পা দুটো। আতঙ্কে শুকনো ঢোক গিরে আমতা আমতা করে বলে ওঠে, কি- কি কিসের কথা বলছেন মাস্টার? আমি বাকিটা গলাতেই আটকে গেল মেয়েডেনের। আতঙ্কে কণ্ঠস্বর কাঁপছে তার। এদিকে তার অমন হাড় বাড়ানো দেখে তীক্ষ্ণ হলো মুগ্ধের দৃষ্টি। মারির ঝকঝকে দাঁতগুলোতে জিভটা খানিক পিষে এনে হাসল কেমন। রয়ে শয়ে উঠে দাঁড়িয়ে উচ্চস্বরে ডাকছিল। অ্যাডওয়িন, দরজার কাছেই দাঁড়িয়েছিল বাধ্য অ্যারুইন। হাতে দুটো বড় সড় স্বাস্থ্যবান পলিব্যাগ এবং খাঁজকাটা চাবুক নিয়ে তক্ষুনি ঘরে ঢুকলো ছেলেটা। মনস্টারের কাছ থেকে দু কদম দূরত্বে দাঁড়িয়ে হাত দুটো এগিয়ে ধরো সামনে। এদিকে মেইডেন তটস্থ, ভয়ে নিঃশ্বাস আটকে যাবার জোগাড় তার। চোখ তুলে তাকানোরও সাধ্যি নেই বেচারি। তিনি কেবল খেয়াল করেন একজোড়া রক্তাক্ত কদম তার নিকট এগিয়ে আসছে। মেইডেন বুঝে গেলেন এ আর কেউ নয়, স্বয়ং মনস্টার। তিনি কেমন গুটিয়ে নিলেন নিজেকে। এই মধ্যে পা দুটো হঠাৎ তার মুখোমুখি এসে থামল। অতপর মধ্যবয়সী আর কিছু ভাবতেই যাবেন অমনি তার মাথার তালুর চুলগুলো চেপে ধরে মুগ্ধ। এহেন অতর্কিত আক্রমণে কোকিয়ে ওঠেন ইরা। চোখ মুখ কুচকে ফেলেন সঙ্গে সঙ্গে। মুগ্ধ তখন হাতের জোর বাড়ালো। ইরার চুলগুলো মুঠোয় চেপে ধরে মুখটা কেমন উঁচিয়ে তুলল নিচের দিকে। ব্যথায় কুপকাত মেইডেন। আচমকা ভুলবশত খুলে ফেললেন চোখ। তখনই তার চোখাচোখি হলো হিংস্র মানবের জ্বলন্ত চোখ দুটোর সনে। ইরার নিঃশ্বাস আটকে গেল এক মুহূর্তের জন্য। তিনি কিছু বলার জন্য মুখটা খুলতেই যাবেন ঠিক তখনই খেয়াল করেন মনস্টার নিজের বাঁ হাতটা বাড়িয়ে দিয়েছে পাশে। পেছন থেকে অ্যারুইন নীরবে এগিয়ে এসে মনস্টারের বাড়িয়ে রাখা হাতে কোকেন ঢাললো বেশ কিছুটা। ইরা হকচকিয়ে উঠে এহেন কাণ্ডে দুধারে মাথা নাড়াতেই তখনই মনস্টারের হিংস্র থাবার শিকার হলো তার মুখ। মুখের শক্তপোক্ত হাতের তালু চেপে ধরেছে ইরা নাক মুখ। বেচারি মুখ কুচকে রেখেছে সর্বশক্তি দিয়ে, তবে নাকের ফুটো কি আর বন্ধ হয়? নাক দিয়ে নিঃশ্বাস টানার সাথে সাথে শরীরে ঢুকছে উচ্চমাত্রার ড্রাগস। ইরার চোখ লাল হয়ে যাচ্ছে ক্রমশ। শরীরটা বড্ড ছটফটাচ্ছে তার। হাত পা ছুটছে বেশ, তবুও তিনি ছাড়া পাচ্ছেন না মনস্টারের হাত থেকে। প্রায় মিনিট পাঁচেক ধরে মেইডেনের মুখ চেপে রেখে হাত সরায় মুগ্ধ। দ্বিতীয়বার একইভাবে হাতটা সফেদ রঙা কোকেন পাউডার দিয়ে পরিপূর্ণ করে। ফের চেপে ধরে মেইডেনের নাক মুখ। এ পর্যায়ে নাক দিয়ে লহু গড়াচ্ছে মেইডেনের। শরীরের ছটফটানি কমিয়ে গিয়ে ভর করেছে টলনি। মস্তিষ্কটা বোধ হয় এখনও একটু একটু সজাগ তার। মুগ্ধ থেমেছে। তৃতীয়বার পাশে হাত বাড়াতেই অ্যাডউইন এবার এগিয়ে দিয়েছে চাবুকটা। মুগ্ধ শক্ত করে ধরো চাবুকখানা। রয়ে শুয়ে দু কদম পিছিয়ে গিয়ে ইরার উদ্দেশ্যে কটমটিয়ে বলল, রান ইউ এসকট, রান! যত দ্রুত দৌড়াবি তোর বাঁচার চান্স তত বেশি। ভুলেও পায়ের গতি থামালে কিন্তু তোর মরণ কনফার্ম। ইরা বোধহয় শূন্য কথাটা। বাঁচার ক্ষীণ আশায় মেঝেতে ভর দিয়ে কোনো মতে উঠে দাঁড়ালো মধ্যবয়সী। টলমল পায়ে উল্টো পথে পা বাড়াতেই হঠাৎ তার পিঠ বরাবর আঘাত বসল খাঁজ কাটা চাবুকে। তক্ষুনি ব্যথায় আর্তনাদ করে ওঠে মেইডেন। পা দুটো সামনে এগোনোর সাহস পাচ্ছে না কেন যেন। এদিকে মুগ্ধ নামক নির্দয় মানব তৎক্ষণাৎ চাবুকের শেষ ভাগে টান বসালো। মুহূর্তেই ছিন্ন ভিন্ন হয়ে গেল ইরার পিঠ। জামার অংশ ছিঁড়ে গিয়ে দেখা মেলে তরঙ্গে রঞ্জিত কাটা ঘা। মুগ্ধ থামেনি, ফের গর্জে উঠে বলল, রান! ইরা আবার সত্যি সত্যি দৌড়াচ্ছে। টলমল পায়ে যেভাবে পারছে সেভাবে দৌড়াচ্ছে। পেছন পেছন ধীর পায়ে হাঁটছে মুগ্ধ। পকেট থেকে ফের একখানা সিগার বের করে এনে লাইটার ধরালো তাতে। মুহূর্তেই ধুমায়িত হলো মুখমণ্ডলের চারপাশ। যুবক বা হাতের আঙুলের ভাঁজে সিগার ধরে রেখে এগোচ্ছে কেমন। আরেক হাতে মেঝেতে হেঁচড়ে আনছে চাবুকটা। ইরা কয়েক কদম দৌড়ালে পেছন থেকে আরেকবার আঘাত করে বসে মুগ্ধ। ইরা বোধ হয় আজ বড্ড শক্ত। নিজের প্রাণ বাঁচাতে সে কি প্রয়াস তার। গা থেকে টুপটুপিয়ে লহু ঝরে ওরলেও থামছে না তার পায়ের গতি। মুগ্ধ এবার ইচ্ছে করে ইরার পা বরাবর আঘাত বসে। মুহূর্তের সম্মুখে উল্টে পড়ো ইরা। নাক মুকিয়ে থুবড়ে পড়লো মাটিতে। হয়তো ফেটেও গিয়েছে কয়েক জায়গায়। মুগ্ধ কেমন বাঁকা হাসল। পিয়ার্সিং করা ঠোঁটটা হালকা নাড়িয়ে চাড়িয়ে বীর বিরানো, ব্লাডি হেল, নাও ইউ আর গন! বলতে না বলতেই ইরার শরীরের বেধড়ক আঘাত বসল চাবুকের। মুহূর্তেই মধ্যবয়সীর আর্তনাদ ছড়িয়ে পড়ল পুরো প্যারিস জুড়ে। নিস্তলার সকল মেয়েরা কেমন দৌড় আটকে বসে আছে ঘরে।
এখানকার এটাই তো নিয়ম। কেউ চেঁচিয়ে মরে যাক কিংবা মার খেয়ে বাইরে বের হয়ে কেউই এগোবে না সাহায্যের জন্য। এদিকে তিনতলার মার্বেলের মেঝেটায় লেপটে গিয়েছে লাল তরলে। ইরা ক্রমশ নিস্তেজ হচ্ছে, তার চোখ দুটো প্রায় নিভু নিভু, কণ্ঠ ফুরে আর বেরোচ্ছে না আওয়াজ। মুগ্ধ তখন আলগোছে ঝুঁকে এসে এক হাতে ইরাকে কাঁধে তুলে নিল। তারপর করিডোরের রেলিং এর কাছে এগিয়ে এসে হুট করে কাঁধ থেকে ইরাকে ছুঁড়ে ফেলো নিয়েছে। সাইকোদের ন্যায় কানের পাশে হাত রেখে শুনলো আবার পাওয়ারে যাওয়ার শব্দটা। সে কি বিরাট আওয়াজ! মুগ্ধ কেমন বাঁকা হেসে উকি দিল। গ্রাউন্ড ফ্লোরে মেঝেতে উপর হয়ে পড়ে আছে মেইডেন, শরীরের নিচ দিয়ে ভেসে যাচ্ছে লহু। মুগ্ধ কেমন বাঁকা চোখে তাকিয়ে রইল কিয়ৎক্ষণ, ঠোঁট পিষে বিড়বিড় করল। হ্যাপি জার্নি। মাথাটায় বোধহয় 2 টন ভার জমেছে, শরীরটা বুঝি অবশ, হাত দুটো ছিঁড়ে যাচ্ছে কেমন। এক ভোঁতা যন্ত্রণায় ছটফটাচ্ছে সির, চোখ দুটো পিট পিট করে খুলল কোনো রকম। চোখের সামনে সবকিছু ঝাপসা দেখাচ্ছে। অদূরেই বোধহয় দাঁড়িয়ে আছে কেউ। সির তৃষ্ণার্ত কণ্ঠে কেমন ছটফটিয়ে বলল, হে, কে ওখানে? আমায় একটু পানি দাও প্লিজ। কথাটা শেষ হওয়া মাত্রই সম্মুখ থেকে ভেসে এলো কারো দৃশ্য। গলা সমান পানির মধ্যে ডুবে থেকে পানি চাইছো সিড? চাইলে যত ইচ্ছে সেখান থেকেই খেয়ে নাও। কণ্ঠটা বড্ড পরিচিত সির, এই যে অ্যাডউইনের। সিট কেমন ফুপিয়ে উঠল তার কথা শুনে, ঘাড় বাঁকিয়ে নিজের আশপাশটা পরখ করে দেখল। সে এক বিশাল কাচের টেস্ট টিউবের মধ্যে বন্দি, গায়ে এক চিলতে শক্তি ওর অবশিষ্ট নেই। সিট কেমন অসহায় চোখে তাকালো সম্মুখে, কষ্টে জর্জরিত হয়ে বলল, প্লিজ আমায় ছেড়ে দিন এডউইন, বিশ্বাস করুন আমি কিচ্ছু করিনি। গতকাল ওই মেয়েটাই। সিটের কথা শেষ হওয়ার আগেই ঘর কাঁপিয়ে হেসে ওঠে অ্যাডউইন। এহেন হাসির শব্দে হতভম্ব সিট, কিয়ৎক্ষণ বাদেই শুনল অ্যাডউইনের তিরিক্ষি কণ্ঠ, আর কত নাটক করবে সিড? এবার অন্তত মুখ থেকে ওই অদৃশ্য মুখোশটা সরাতে পারো। আকাশ ভেঙে পড়ল সিডের মুখাবয়বে। তার সে কি হতবাকতা! অ্যাডউইনের কথা যেন কিছুতেই বুঝে উঠতে পারছে না বেচারা। তার হতবাক কণ্ঠ ফুরে অস্ফুটে বেরোনো। কি বলছেন আপনি এডউইন? মুখোশ মানে? এ পর্যায়ে কঠিন হলো অ্যাডউইনের মুখাবয়ব। হাত দুটো চলে গেল কোমরের পিঠে, শক্ত চোয়ালে জবাব দিল, মিস্টার সিদ্ধার্থ ওরফে ড্যানি হিলিস, ইউ নো তুমি নিকোলাসের খাস পারসন, সো স্টপ প্রিডিন্টিং নাও। পানির মধ্যে গা ঝাঁকিয়ে উঠল সিরে, মুখে কেমন অবিশ্বাসের ছাপ। ছেলেটা আশ্চর্য বনে গেল এহেন কথায়। মুখাবয়বে দৃঢ় ভাব বজায় রেখে দুর্বল কণ্ঠে যেই না কিছু আওড়াবে অমনি তার চোখ গেল লাল আলোয় নিমজ্জিত ঘরটার দরজার পানে। সেখান দিয়ে কেউ একজন ভেতরে ঢুকছে হয়তো। মানুষটার মুখ স্পষ্ট দেখছে না সিট। বলিষ্ঠ পুরুষের হাতের মুঠোয় গোলাকার কিছু একটা ঝুলছে, ঠোঁটের ফাঁকে জ্বলন্ত সিগার রেখেই সিট বুঝে গেল এ লোক মনস্টার ছাড়া আর কেউ নয়। সিট তথস্থ হলো, ভয়ার্ত শুকনো ঢোক গিরে নজর ঝোঁকালো। ওদিকে মনস্টার পদার্পণ করেছে ঘরের একদম মাঝখানে বিছিয়ে রাখা ডিভানের ওপর। হাতের নির্জীব বস্তুটি ডিভানের পাশে রেখে খোদ এক হাত উঁচিয়ে রাখলো ডিভানের গায়ে। সিট বেচারা আতঙ্কেও হড়বড়িয়ে বলে ওঠে, মনস্টার, ফরগিভ মি। বিশ্বাস করুন যা হয়েছে এতে আমার কোনো দোষ নেই। মেয়েটা নিজে গতরাতে আমার ঘরে এসেছিল, আমি ওকে চলে যেতে বলেছিলাম কিন্তু। বাকিটা বলার আগেই কেঁদে ওঠে সিট। এদিকে মুগ্ধ তখন কুটিল হেসে বলে ওঠে, ঘরের দরজা কে লেগেছিল সেট? এহেন কথায় কেন যেন থতমত খেয়ে গেল সিট। তৎক্ষণাৎ প্রতিউত্তর করতে গিয়েও আটকে গেল কোথাও। মুগ্ধ কেমন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে সিরের মুখপানে। পায়ের ওপর পা তুলে নাচাতে নাচাতে বলল, ও সেড, ডোন্ট টেল মি নাও যে দরজাটা 1.5 ব্যাটারি লাগিয়েছে। কজ সেই মেয়ে নিজের পরিপূর্ণ হুঁশেই ছিল না, তার আবার প্রাইভেসি চিন্তা আসবে কোত্থেকে? আটকে গেল সিট। কথা বাধা পড়ল মুখে, মুখটা হয়েছে চোরের মতো। মুগ্ধের দৃষ্টি এড়ায়নি কিছু। সে কেমন বাঁকা হেসে বিচক্ষণতার সঙ্গে বলে উঠল, তুই জানতি সেট, আমি আমার শত্রুদের উপর কখনোই প্রত্যক্ষভাবে নজর রাখি না, বাট আমি ওদের মাইন্ড নিয়ে খেলতে পছন্দ করি। আমি তোদের ছাড় দিয়ে রেখেছি ঠিকই, তবে তোর এটাও মাথায় রাখা উচিত ছিল আমার ভাগে টান পড়লে আমি কাউকেই ছেড়ে দেব না। থামল মুগ্ধ। হাতের আঙুলের ভাঁজে গুজে রাখা সিগারটা ফের ঠোঁটের ফাঁকে গুজে দিল এক বিরাট টান। অতপর মুখ দিয়ে ধীরে ধীরে ধোঁয়া ছাড়তে ছাড়তে ফের বলা শুরু করলো, প্রথম দিন থেকেই তুই বেয়াদব মহিলার প্রতি ইন্টারেস্টেড, সেটা আমি জানতাম। আমি তোকে ওয়ার্ন করেছি, তবু তুই এগিয়েছিস। ইরার সাথে প্ল্যান করে সেদিন ইচ্ছে করে ওকে বাগানে নিয়ে গিয়েছিলে মারার জন্য। আমি তো সেদিনই তোকে মেরে ফেলতাম, বাট পরে ভাবলাম থাক না, আরেকটু খেলেই তোর সাথে। তবে তুই যে নিজেকে খুব বেশি চালাক মনে করিস, সেটা তো ঠিক না।
একটুখানি থেমে যুবক ফের কপাল চুলকে সন্দিহান গলায় বলতে লাগলো, আচ্ছা এবার বলতো, ওই দেড় ব্যাটারের মধ্যে কি এমন পেলি যার জন্য ওকে বের অবধি নিতে এতটা মরিয়া হয়ে উঠলি? কি আছে ওর মধ্যে? হ্যাঁ, মানলাম ওর চোখ দুটো একটু সুন্দর, পাপড়িগুলো ঘন ঘন, ঠোঁট দুটো মারাত্মক, হাসলে মনে হয় নির্ঘাত কলিজা ছিদ্র করে ফেলবে। মানলাম ওর বামগালে মাংসের অভাবে টোল পড়ে, তাতে কি? হ্যাঁ, এইটাও মানছি ওর চুলগুলো থেকে নেশা ধরিয়ে দেওয়ার মতো ঘ্রাণ আসে। কান্না করলে চোখ দুটো মুক্তোর মতো চিকচিক করে, কথায় কথায় গাল ফোলায় ফটকা মাছের মতো, রাগ করলে নাকের পাঁটা লাল হয়ে ফুলে যায়, খাবার খাওয়ার সময় গাল ভরে খাবার খায়, ধীরে ধীরে চিবোয় বেলুনের মতো। মানুষটা একদম এইটুকুন। বলতে বলতে আনমনে বৃদ্ধা আঙ্গুল এবং তর্জনীর মধ্যকার দূরত্ব বাড়িয়ে হাতটা উঁচিয়ে তুলল মুগ্ধ। নিজ ভাবনায় নিমগ্ন থেকে ফের আওড়ানো, এইটুকুন মেয়ে একটা পুরোই দেড় ব্যাটারি সমান, তাও কি তেজ! কথায় কথায় ঘাড়তারামি করে, মাঝে মধ্যে মুখ ঝামটি দিলে কপাল থেকে দুই একটা চুল আছড়ে পড়ে গালে। আনমনে যখন হাঁটে তখন দূর থেকে ওকে দেখলে মনে হয় একটা ছোটখাটো প্রজাপতি উঠছে, একদম ছোট। এক মুহূর্ত চুপ করে রইল মুগ্ধ। ছেলেটার চোখে মুখে স্পষ্ট মুগ্ধতা। পাশে দাঁড়িয়ে থাকা অ্যারুইন হাঁ করে তাকিয়ে আছে এবারেও। মঞ্চার সামনে না থাকলে বেচারা হয়তো এতক্ষণে নির্ঘাত নিজ গালে সপাটে কয়েকটা চর বসাতো। দেখতো সবটা আদৌ সত্যি কিনা, সত্যি সত্যি তাদের মনস্টার এসব বলেছে কিনা। এদিকে সিড হঠাৎ কেসে উঠল, সেই শব্দে ধ্যান ভাঙল মুগ্ধের। মানুষটা কি হকচকালো নাকি? মনস্টার বলে কথা, হকচকালে ও থোড়াই কাউকে বুঝতে দেবে? সে তৎক্ষণাৎ নিজের মুখাবয়বে পরিবর্তন আনল, কপালে রাগের ছাপ বসিয়ে কঠিন মুখে বলল, হ্যাঁ তো, তাই বলে ওর মতো একটা বেদবকে বেডে নিতে হবে? ছ্যা ছ্যা, কি দেখে মানুষের রুচি এমন হয় কে জানে। এদিকে সিড এখন হাসছে। মুখাবয়ব থেকে এতক্ষণের মুখোশটা একটানে ছিঁড়ে ফেলে নিজের আসল রূপে এলো যুবক। হিসিয়ে বলল, এজন্যই ওকে বেড়ে নিতে চেয়েছিলাম, শত হলেও মনস্টারের স্পেশাল কেউ বলে কথা। তখনই তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে মুগ্ধ। গাল বাঁকিয়ে ঠোঁট পিষে হাসল একটুখানি, পরক্ষণে কঠিন গলায় শুধালো, ভুল ভাবলি সেট, শি ইজ জাস্ট আ ফাকিং টয় টু মি। তাও আবার মাত্র কয়েক মাসের জন্য। ওর প্রতি আমার বিন্দু মাত্র ফিলিংস নেই, আর না কখনো হবে। শি ইজ নো ওয়ান টু মি। বাই দ্য হেল! বলতে বলতে গায়ের ওপর থেকে পা নামায় মুগ্ধ। কঠিন তরল চোকল চোয়াল দৃষ্টিযুগল নির্দিষ্ট করে নিয়ে একচ্ছত্র আধিপত্য ভরা কণ্ঠে বলল, যতদিন ও আমার কাছে আছে ততদিন ও শুধু আমার। এর মধ্যে ওর গায়ে আমি বাদে অন্য কেউ সামান্য ফুলের টোকা দিতে এলেও ওর দেহ থেকে প্রাণ আলাদা করার দায়িত্বও আমার। কেননা তুই তো জানিস আমি আমার ভোগে কারো ভাগ সহ্য করতে পারি না। সো নাও কিপ ইয়োর আইস ওপেন। বলেই উঠে দাঁড়ায় মুগ্ধ। ডিভানের কাছে পড়ে থাকা নির্জীব গোলাকার বস্তুটিতে জোরালো এক লাথি বসাতেই বস্তুটি গিয়ে ছিটকে পড়ল টেস্ট টিউবের দেয়ালে। এক মুহূর্তের জন্য সিট থমকারও, যেই দেখলো বস্তুটি ইরার মাথা, অমনি ছেলেটা কেমন আটকে উঠল। দেখো, কর্ণকুহুরে শুনতে পেল মুগ্ধের কুটিল কণ্ঠ। এনজয় ইউর হ্যাপি জার্নি উইথ এ পার্টনার। থামলো মুগ্ধ। আঙুল দিয়ে ইশারায় কিছু একটা বোঝালো অ্যাডউইনকে। অ্যাডউইন মহাশয় তখনই এগিয়ে গেলেন টেস্ট টিউবের দিকে। টেস্ট টিউবের গায়ে লেগে থাকা সুইচগুলোকে একে একে চাপতেই সিট খেয়াল করলো টেস্ট টিউবের পানিগুলো কেমন ঠান্ডা হয়ে যাচ্ছে। সিট বুঝলো তার হাতে আর বেশি সময় নেই। সে এবার গলা ফাটিয়ে চিৎকার করতে লাগলো। মুগ্ধ ঘর ছেড়ে বেরিয়ে যেতে লাগলেই সে আচমকা পেছন থেকে চেঁচিয়ে উঠে বলল, মনস্টার, তুই মানিস বা না মানিস, এই প্রথম তোর ভোগে তোর ভাগ বসানোর আগে অন্য কেউ ভাগ বসিয়েছে। এই আমি আধিপত্য দেখিয়েছি ওর ভেতর। মরার আগে না হয় একটু বলে গেলাম, এই আফসোস তোর সারা জীবন থাকলো। থমকায় মুগ্ধের পথযুগল। চোয়াল ফুটল কটমটিয়ে, হাত দুটো কেমন মুষ্টিবদ্ধ হয়ে গেল আচমকা। কপালের রগগুলো দপদপিয়ে জ্বরে উঠল যেন। নির্দয় মানব এক হাতে নিজের ঘাটা ডলতে ডলতে অ্যাডউইনের উদ্দেশ্যে গর্জে বলল, টেম্পারেচার বাড়া, সিদ্ধ কর শহরের বাচ্চাকে। এদিকে পেছন থেকে সিট তখনও চেঁচাচ্ছে, ওহো, জলে জলে, তোর ভোগ করার আগেই আমি ভোগ করে নিলাম, তাই জ্বলছে তাই না? চলন্ত পা দুটো থামল মুগ্ধের। তরাক জ্বরে উঠল তিরিক্ষি মেজাজটা। শরীরের রক্ত বুঝি টকবক করছে এবার। সে আলগোছে ঘাড় বাঁকিয়ে কাত করল সামান্য। টেস্ট টিউবে বাঁকা হাসছে সিড। তার মন বাঁকা হাসিতে সাপের ন্যায় ফনা তুলল মনস্টার। দাঁত কিরমির করতে করতে বেপরোয়া পুরুষ আদেশ ছুড়ল অ্যাডউইনকে,
ওকে বাইরে বের কর। হুকুম তামিল করতে অগ্রসর হলেন বাধ্য অ্যাডউইন। কিয়ৎক্ষণের মধ্যেই কি সব সুইচ ফুইচ চেপে সিডের অবশ্য দেহটা শিকল দিয়ে টেনে টুনে বাইরে নিয়ে এলো। সিডের শরীর না চাইতেও বেয়াদব ছেলের মুখে ঠিকই লেপ্টে আছে তাচ্ছিল্যের হাসি। বারবার শ্লেষাত্মক ইঙ্গিত দিচ্ছে মনস্টারকে। মনস্টার কি আর অত ধৈর্য সহ্য বোঝে? সিরের দেহটা বাইরে বেরোতে সম্মুখ থেকে ছুটে এসে হিংস্র বাঘের ন্যায় শিকারকে ছো মেরে টান টেনে নেয় মনস্টার। অ্যাডউইন বোধ হয় হকচকারেন খানিকটা, তরিত পা পিছিয়ে সরে গেলেন কয়েক কদম। এদিকে মনস্টারের শরীরে কেমন এক অদৃশ্য তেজি আগুন জ্বলছে, তার চেয়ে বেশি আগুন জ্বলছে মাথায়। হিংস্র যুবক সিটকে মেঝেতে ছুঁড়ে ফেলে তার বুকের উপর গিয়ে বসেছে। তার ডান হাতের 5 আঙুলের শোভা পাচ্ছে উঁচু উঁচু ধারালো দাঁতওয়ালা আংটিগুলো। মুগ্ধ হাত মুষ্টিবদ্ধ করতেই আংটিগুলোর আগা কেমন তীক্ষ্ণ হয়ে গেল। সে আর কোনোরূপ কাল বিলম্ব না করে ডান হাত দিয়ে একের পর এক রেপিড পাঞ্চ বসাতে লাগলো সিরের নাকমুখ বরাবর। এক একটা পাঞ্চের সে কি ক্ষিপ্র গতি, নাকমুখ থেতলে গিয়ে যাচ্ছে। তাই অবস্থা সিরের। বেচারার হুঁশ আছে কিনা কে জানে, অথচ সিটকে থোড়াই পাত্তা দিয়েছে মনস্টার। সে তো জ্বলছে রাগে। গজগজ করতে করতে হিংস্র কণ্ঠে হাতের গতি বিরতিহীন রেখে বারবার আওড়াচ্ছে, জেলাস? হ্যাঁ, জেলাস? জেলাস হবে তোর বাপ, ইউ সর্ট অফ বিচ। তুই ওকে ছুঁয়েছিস, তাতে আমার কি? তাতে আমার কিছুই এসে গেল না। কোন দুঃখে আমার কিছু যাবে আসবে? হ্যাঁ, এক চুটকি বাঁচলে ওর চেয়ে কয়েক গুণ সুন্দরী এসে বেড কাঁপাবে আমার। সেক্ষেত্রে ওর জন্য আমি জেলাস হব কেন? আমি দ্য রুশদে কিং শ্যাডো মনস্টার কেন জেলাস ফিল হব? তোকে কে বলেছে আমি জেলাস, ইউ বাস্টার্ড? থামলো মুগ্ধের হাত। সিরা নড়চড় করছে না। নিথর ছেলেটা ঠোঁট দুটো একদম ছিন্ন ভিন্ন হয়ে গেছে। সম্মুখের কয়েকটা দাঁত ভেঙে গিয়ে গুড়গুড় অবস্থা। ওদিকে মনস্টার এখনো শান্ত হয়নি। দাঁত চিবোতে চিবোতে ঘাড় বাঁকিয়ে আগুন চোখে তাকালো অ্যাডউইনের পানে। বেচারা অ্যাডউইন ভরকালো কেমন। তক্ষুনি শুকনো ফাঁকা ঢোক গিলে মাথা নোয়াতেই মুগ্ধ নামক মনস্টার চোখের পলকে উঠে এসে ফের থাবা বসালো অ্যাডউইনের কণ্ঠে। অ্যাডউইন শক্ত হয়ে গেল ভয়ে, চোখ নামিয়ে রাখলো ঠাই। কর্ণকুন্তিতে কেবল পৌঁছালো মনস্টারের হুঙ্কার, এই তুই বল, এম আই জেলাস? ওই বাস্টার্ড বললো আমি নাকি জেলাস? আমাকে কোন দিক থেকে দেখে মনে হয় আমি জেলাস? কথা বল অ্যাডমিন, আদারওয়াইজ তোকেও মেরে ফেলবো আমি। এহেন হিংস্র হুঙ্কারে তসস্থ অ্যাডউইন। যেখানে শরীর কাঁপছে ভয়ে, সেখানে কণ্ঠ ফুরে থোড়াই আওয়াজ বেরোবে। বেচারার অবোধ মন ভেতরে ভেতরে বারংবার চেঁচিয়ে যাচ্ছে, মনস্টার, আপনি জেলাস, তাও আবার কোনো সাধারণ নিয়মে নয়, বরং এক্সক্লুসিভ মাত্রার জেলাস। মনের মধ্যে চেঁচাতে থাকা এহেন ভয়ঙ্কর বাক্যগুলো মুখে এনে থোড়াই গর্দান হারাবে অ্যাডউইন। বেচারা বুদ্ধিমান মানুষ। তৎক্ষণাৎ মুখে কপট ভাবভঙ্গি ফুটিয়ে তোতলাতে তোতলাতে বলল, একদম না মনস্তর, আপনি আবার জেলাস, ইম্পসিবল। নিজের পাল্লায় উত্তর পড়ায় রকটা বোধহয় খানিকটা প্রশমিত হয়েছে মাস্টারের। সে আল গোছে ছেড়ে দিল অ্যাডউইনের কণ্ঠা। রাগে ফোঁস করতে করতে কদম বাড়ালো সম্মুখে, দাঁত খিচে বলল, ব্লাডি বাস্টার্ড, আমায় বলে আমি নাকি জেলাস? গজগজ করতে করতে এগোচ্ছে মুগ্ধ। দরজার একদম সন্নিকটে এসে দাঁড়াতেই আচমকা পদযুগল ফের থমকালো তার। মস্তিষ্কে তরাক বেজে উঠল আরেক কথা। সিট তখন কি বলল? সে মনস্টারের ভোগে হাত দিয়েছে বলল? সত্যি তার শিকারে সিট হাত দিয়েছে? কথাখানা মনে পড়তেই ফের জোরে উঠল মনস্টারের মাথা তারও। দৃঢ় চোয়াটা থরথর করছে এখন। শক্ত হাতে নিজের ঘাড়ে হাত বুলিয়ে কঠমুঠিয়ে বিড়ালো, কত বড় সাহস! আবার মুখ নাড়িয়ে বলে গেল। এক মুহূর্ত থেমে ঘাড় ঘুরিয়ে এদিক ওদিক নাড়ায় মুগ্ধ। কটমট করছে ঘাড়ের রগ, শব্দ যাচ্ছে কানে। ব্যাপরা পুরুষ ফের উন্মাদ হলো। এবার মন মস্তিষ্কে বাজছে কেবল একটাই কথা, তার শিকারকে অন্য কেউ কেন ছোবে? কেন কেন কেন? ব্যাপরা পুরুষ দাঁতে দাঁত চেপে ছুট লাগানো কক্ষের বাঁদিকের কাউন্টারের পানে। কক্ষটা মূলত টর্চার সেল নামে পরিচিত। একটা মানুষকে ঠিক যত রকমের কষ্ট দিয়ে মারা যায় তার সকল আইটেম বুঝিয়ে এখানে পুঙ্খানুপুঙ্খভাবে সাজানো হয়েছে। যুবক ছুটে এসে তৎক্ষণাৎ হাত তুলল ঝাঁ চকতকে ঝাড়ালো কুড়ালটা। অতঃপর তা নিয়ে এগুলো সিটের পানে। অ্যাডউইন কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছে এক পাশে। মনস্টার চলে গিয়েও ফিরে এলো কেন? আবার কি করবে কে জানে? অ্যাডউইনের ভাবনার মাঝে মুগ্ধ গিয়ে বসল সিটের পেটের ওপর।
অতপর আর কোনো দিক না তাকিয়ে ব্যাপরোয়া উন্মাদ ছেড়ে একের পর এক আঘাত বসানো স্থিরের বুকে। ছিন্ন বিচ্ছিন্ন হচ্ছে স্থিরের রক্তাক্ত দেহ, সেই লৌহুর ছিটে ফোটার ভরে যাচ্ছে মুগ্ধের মুখমণ্ডল। মনস্টারের সুদর্শন মুখখানায় সে কি ভয়ঙ্কর রূপ বেরিয়েছে! বোধহয় নিজের মধ্যে নেই সে। সিরের বুকে একের পর এক আঘাত করতে করতে সে কেমন অদ্ভুত কঠিন গলায় হুঙ্কার ছোড়। She is mine, only mine. The only consequence of touching her is death. হতবাক অ্যারউইন। ছেলেটার চোখে মুখে একরাশ অবাকের ছাপ, বিচক্ষণ মস্তিষ্ক তার জানান দিচ্ছে আগত কোনো কিছুর পূর্বাভাস। নির্দয় রুশদি কিং ধীরে ধীরে অ্যাডিক্ট হচ্ছে একটা সাধারণ মেয়ের প্রতি, অথচ তার মন তো মানতেই চাইছে না। অ্যাডউইন চিন্তিত হলো এসব ভাবতে ভাবতেই। দি শ্যাডো মনস্টারের মতো একজন নির্দয় মাফিয়াও কিনা শেষমেশ প্রেমে পড়তে যাচ্ছে। কিন্তু এর পরিণাম? শীতাতপ নিয়ন্ত্রিত হিমশীতল কক্ষ, গোলাকার মখমলের বিছানায় অচেতন হয়ে পড়ে আছে মাহি। মাথায় মোটা ব্যান্ডেজ, নাকের ওপর ওয়ান স্ট্রিপ ব্যান্ড। মেয়েটার নিঃশ্বাসের গতি বড্ড ক্ষীণ হয়ে যাচ্ছে কেন জানো। বিছানার চারদিকে গোল হয়ে দাঁড়িয়ে আছে প্যালেসের কয়েকজন মহিলা ডাক্তাররা এবং মেডস। তাদের চোখে মুখে স্পষ্ট চিন্তার ছাপ। মেয়েটার জ্ঞান নেই গত 7 ঘন্টা যাবৎ। নিঃশ্বাসের গতিও কেমন কমে যাচ্ছে। কোনরূপ ইন্টারনাল ইনজুরি হলো কিনা তাও তো বুঝবার জন্যে। সে তো ভাগ্য ভালো, সময় মতো নীলা গিয়ে খুঁজে পেয়েছে মেয়েটাকে, তাও যাচ্ছে তাই অবস্থায়। সারা শরীর তার ডুবেছিল ময়লায়, মাথাটা পড়েছিল বাথটাবের ওপর। মীরা অত আহত থাকা সত্ত্বেও সবাইকে ডেকে এনে মেয়েটাকে উদ্ধার করেছে। তবে মেয়েটার কেন যে জ্ঞান ফিরছে না। মীরা বসে আছে মাহির একদম গা ঘেঁষে। মেয়েটা কাঁদছে ফুপিয়ে ফুপিয়ে, মনে মনে নিজেকে কত যে দোষারোপ করে যাচ্ছে, বারবার আন মনে আওড়াচ্ছে। সব আমার দোষ। সেদিন আমি কেন তোমায় একা ছেড়ে গেলাম, কেন থাকলাম না তোমার সাথে? মিলার বুক ভার হয়ে গেছে মাহির কষ্টে। নাক টানতে টানতে আলগোছে নিজের 2 হাতের মুঠোয় চেপে ধরে মাহির ডান হাত। এক দৃষ্টিতে মাহির মলিন মুখপানে তাকিয়ে থাকতেই হঠাৎ টের পেল কক্ষে আগমন ঘটেছে একজোড়া দাম্ভিক কদমে। তৎক্ষণাৎ জড়সড় হয়ে গেল সবাই। মাথাটা নুইয়ে দৃষ্টি ফেলল মেঝেতে। মিলাও উঠে দাঁড়ায় কাল বিলম্ব ছাড়া। শরীর ঘুরিয়ে মাথা নুইয়ে সরে যায় 2 কদম। ওদিকে কক্ষের একদম মাঝখানে এসে দাঁড়িয়েছে মনস্টার। এখনো ফুঁকছে সিগার। এ লোক যে দিনে কত সিগার টানে কে জানে। মনস্টারের চোখে মুখে স্পষ্ট বিরক্তির ছাপ। সে ফের সিগারের শেষ ভাগে লম্বা এক টান বসিয়ে ঝাঝালো কণ্ঠে শুধালো, এই বেদমে এখনো শুয়ে আছে কেন? মিলা তটস্থ ভয়, মুখ দিয়ে কথা বেরোনোর জোগাড় নেই তার। ডাক্তারদের মধ্য থেকে এক মাঝবয়সী পারস্যের সুন্দরী খানিকক্ষণ দনমনা করে হঠাৎ জানালো, বিগত 7 ঘন্টা ধরে ওর জ্ঞান নেই মনস্তার। নিঃশ্বাস নেওয়ার গতিটাও যে কেমন কমে যাচ্ছে। আই থিঙ্ক ওর ভালো ট্রিটমেন্টের প্রয়োজন। এক্ষেত্রে ওকে হসপিটালাইজ করতে বোধহয় ভালো হয়। কথাটা বলতে না বলতেই পাশ থেকে একজন ফট করে চিমটি কেটে বসতো মধ্যবয়সী পেটের ধারে। মধ্যবয়সী বিচক্ষণা হয়তো আজ কোনো নিজের বোকামি, নিজের বলা কথাগুলো মস্তিষ্কে ফের আওড়াতেই জিভে দাঁত চলে গেল আপনা আপনি। হেমা, রোগীর কথা চিন্তা করে সে কি কথাটাই না বলে বসতো। সে কিভাবে ভুলে গেল? এই মনস্টার প্যারাডাইসের নামক জেলখানায় একবার ঢোকা মানে দ্বিতীয়বার বের হওয়ার অসম্ভব। ইস, নিজের বলা বাক্য বোকা কথাগুলোতে বড্ড আফসোস হচ্ছে পারস্য সুন্দরী। তিনি কণ্ঠে খানিক কোমলতা ঢেলে যেই না কিছু বলবেন অমনি শুনতে পেলেন মনস্টারের কঠিন হুঙ্কার। অ্যাডওয়েন! কয়েক কদম দূরত্বেই দাঁড়িয়ে আছেন অ্যাডউইন। ডাক দেওয়া মাত্রই এগিয়ে এসে বাধ্য কণ্ঠে জিজ্ঞেস করল, জি মনস্টার। মুখাবয়ব শক্ত মুগ্ধের, তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে মাহির মুখপানে। আশ্চর্য হলেও সত্যি মনস্টারের চোখ মুখে আজ অবাধ ঘৃণা। কপালে পড়েছে গোটা কতক বিরক্তির ভাঁজ। মিনিট খানেক যেতে না যেতেই সে কেমন কঠিন গলায় নির্দেশ ছুড়ল, রাশিয়ার যত বড় বড় ডাক্তার আছে সবাইকে তুলে আন। ট্রিটমেন্টের জন্য যা যা যন্ত্র লাগবে সব নিয়ে আয়। আগামী 2 ঘন্টার মধ্যে এই বেদমের চিকিৎসা শুরু হওয়া চাই। তুই গট দ্যাট? ইয়েস মনস্টার। ভরকানো কণ্ঠে ক্ষুদ্র উত্তরে সীমাবদ্ধ অ্যাডউইন। এটুকু জীবনে আর কত ছটকা খাবে বেচারা কে জানে। সে তৎক্ষণাৎ তৎপর হলো মনস্টারের হুকুম তামিল করতে। এদিকে ঘর ভর্তি ডাক্তার মেয়েরা কেমন হা হয়ে গিয়েছে মনস্টারের অমন কথায়।
প্রত্যেকের মনের মাঝে লুকায়িত সন্দেহের দানাগুলো যেন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। মেয়েটা কি তবে মনস্টারের স্পেশাল কেউ? এদিকে মুগ্ধ এবার কণ্ঠ উঁচিয়ে বলে ওঠে, লিভ। ব্যাস একটা শব্দ, আর তাতেই সবাই কেমন সুরসুর করে বেরিয়ে গেল ঘর ছেড়ে। মুগ্ধ তখন ধীরে ধীরে পায়ের গতি এগিয়ে আনে মাহির দিকে। ঠোঁটের সিগারে দিচ্ছে লম্বা লম্বা টান। ধীরে সুস্থে মাহি পাশে বসে মুখ ভর্তি ধোয়াগুলো এক ঝটকায় ফু দিয়ে বসে অচেতন মেয়েটার মুখ পানে। এতে কে জানে মেয়ে তবে তবে মাহির পানে এতে মুগ্ধের পৈশাচিক আনন্দ মিলল কিনা কে জানে। তবে মাহির পানে কিয়ৎক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থাকতেই তার ঘৃণাগুলো বাড়তে লাগলো কয়েকগুণ। ছেলেটা কেমন চোয়াল নাড়াচ্ছে এদিক ওদিক, দাঁতে দাঁতে চাপায় কটমট শব্দ বেরোচ্ছে বাইরে। সে এবারে কোনো রূপ ভূমিতা ছাড়াই বলে উঠল, এত সহজে তোকে মরতে দিচ্ছি না বেয়াদব মেয়ে, এখনো তো অনেক বাকি। সবটা সহ্য করার জন্য হলো তোর উঠতে হবে, হ্যান্ড আল মেক শিওর অফ দ্যাট। মাঝখানের কলিং বেলের কর্কশ শব্দে ঘুম ছুটে গেল দামিয়ান ড্রোবস্কার। রাশিয়ার অন্যতম বিখ্যাত ফিজিওলজিস্ট হিসেবে পরিচিত এই ব্যক্তি বেশিরভাগ সময় হোটেলেই রাত কাটান। তার ভাষ্যমতে ইঞ্জেকশনের সিরিঞ্জ এবং নারী দুটোকেই একাধারে অধিক ব্যবহার করা স্বাস্থ্যের জন্য অনুপযোগী। তাই তো রাত কাটান হোটেলে। নিত্য নতুন পার্টনার নিয়ে আজও তার ব্যতিক্রম নয়। ঘুম ঘুম চোখে দরজার কাছে এগিয়ে এসেছেন দামিয়ান। এত সাধের ঘুমটা তার মাত্রই ধরা দিয়েছিল চোখের পাতায়, আর অমনি সুখের পোকা হিসেবে অত রাতে তার ঘরের দরজায় অমনি আগমন ঘটল কার কে জানে। দামিয়ান বিরক্ত মুখে দরজার কাছে এসে দাঁড়াতেই কলিং বেল ফের বেজে উঠল। এই পর্যায়ে বিরক্তিটা বোধহয় মাথা ছড়িয়ে গেল তার। তিনি কেমন বিরক্তিতে মুখে চকারান্ত শব্দ তুলে তৎক্ষণাৎ দরজার নব ঘোরালো। দরজাটা হাঁ করে খুলতেই চোখে পড়ল সামনে দাঁড়িয়ে থাকা মুখোশধারী এক লোককে। দামিয়াম ভ্রু গোটায়, তিরিক্ষি মেজাজে আওড়ায়, হোয়াট দ্য হেল ইউ আর ব্লাডি এসহল। সম্মুখে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটির মুখ দেখা যাচ্ছে না, ফলে স্পষ্ট নয় তার মুখ অভিব্যক্তি। দামিয়ানের এহেন অপমানিত কথায় রাগ করলেন কিনা কে জানে। মুখোশধারী তৎক্ষণাৎ কোমরের পিঠে লুকিয়ে রাখা নিজের হাত দুটো সামনে এনে কি যেন একটা স্প্রে করলেন দামিয়ানের মুখ বরাবর। দামিয়ান হকচকায়, তিক্ততায় বুলি আওড়াতে গেলেই টের পেলেন তার মাথা ঘোরাচ্ছে। চোখ দুটোর সামনে সবটা কেমন ঝাপসা হচ্ছে ক্রমশ। শরীরের বল বুঝি হারিয়ে যাচ্ছে কোথাও। তিনি আর দাঁড়িয়ে থাকতে পারলেন না, নিজের পা দুটোয় টলমল শরীরে ঘুরে পড়তে গেলেই সম্মুখের মুখোশধারী দু হাতে আগলে ধরেন তাকে। সামান্য ঘাটটা নুইয়ে এনে দামিয়ানের কান বরাবর মুখ এনে চিরপিড়িয়ে বলল, তোর বাপের ডান হাত আমি, এসলের বড় চিত্র, লুচ্চা শালা। কণ্ঠতে বোঝা গেল এ আর কেউ নয় বরং অ্যারোইন। চিরবিড়িয়ে দামিয়ানের মতো অমন মোটাসোটা লোকটাকেও কি সুন্দর ঘাড়ের ওপর তুলে নিল ছেলেটা। সম্মুখে পা বাড়াতে বাড়াতে দাঁত খিচে আওড়ালো, নেহাত মনস্টারের আদেশ বলে তোর মতো আদর বস্তাকে ঘাড়ে তুলে নিয়ে যাচ্ছি, না হলে এতক্ষণে আমায় গালি দেবার কারণে তোকে ঠিক গোরস্থানে ফেলে আসতাম, ব্লাডি। নামি দামি মানুষজনদের প্রাইভেট জেট এবং বিমানের জন্য নির্মিত রানওয়ের একপাশে দাঁড় করিয়ে রাখা মনস্টারের নামক প্রাইভেট বিমানটি। আলিশান বিমানের প্রশস্ত সিটে বসে আছে দামিয়ান। ধীরে ধীরে ঘুম ভাঙছে তার। চোখ দুটো পিটপিট করে খুলে নিয়ে সামনে তাকাতেই বড়সড় একখানা ঝটকা খেলো গায়ে। হে কি, সে কোথায়? এটা কার বিমান? দামিয়ান তৎক্ষণাৎ শুকনো ঢোক গেল। ভীষণ শক্তি অপচয় করে নড়তে গিয়েই দেখলো আটকা পড়েছে কোথায় যেন। সে কেমন বিরক্তি নিয়ে নিজের দিকে তাকাতেই আরেকবার হোঁচট খেলে মনে হচ্ছে। তার পা বাঁধা রশি দিয়ে, হাত দুটো সিটের হাতলের সঙ্গে হ্যান্ডকাফস দিয়ে বাঁধা, পা দুটোরও তাই অবস্থা। দামিয়ান আশ্চর্য বনে গেল নিজের এহেন পরিস্থিতিতে। হতবুদ্ধি নেয় ঘাড় বাঁকিয়ে পাশে তাকাতেই দেখে পাশের সিটে তারই মতো তা বাঁধা অবস্থায় বসে আছে অতি পরিচিত মেডিসিন বিশেষজ্ঞ মিয়ান। দামিয়ানের চোখ উঠল কপালে। সে কেমন সন্দিহান গলায় ফিসফিসালো ডাকলো পাশের জনকে, মিয়ান, হেই, আর ইউ লিসিং মি? মিয়ান চোখ বুঝে রেখেছিল এরই মধ্যে পাশ থেকে ভেসে আসা ফিসফিসানো কণ্ঠে আলগোছে ঘাড় বাঁকিয়ে তাকায় সে। লোকটা নিষ্প্রাণ চাহনি, মুখটা কেমন শুকিয়ে গেছে দেখো। দামিয়ান সন্দিগ্ধ ভাঁজ ফেললো কপালে। আগের ন্যায় ফিসফিসিয়ে জিজ্ঞেস করো, এখানে কি করছো?
মিয়ান বোধহয় বিরক্ত হলো এহেন প্রশ্নে। তার ললাটের হুটহাট ভাঁজ তো তাই বলছে। ওদিকে দামিয়ান এখনো উত্তরের অপেক্ষায়। মিয়ান খানিক সময় নিয়ে দাঁত খিচে বলল, তুমি যা করছো তাই করছি। দামিয়ান থতমত খেলো এহেন উত্তরে। জবাবে বিন্দুমাত্র কার্পণ্য না করে ভ্রু গুটিয়ে বিরক্তি নিয়ে বলল, আমাকে তো জোর করে তুলে এনেছে, আমি থোড়াই নিচ থেকে এসেছি। মিয়ান দাঁত খিঁচল ফের। কটমট দৃষ্টিতে তাকিয়ে থেকে বোঝারও ঝাঁঝালো কণ্ঠে শুধালো, ও আচ্ছা, আমি তো তাহলে নাচতে নাচতে এসেছি, তাই না? দামিয়ান ফের অসন্তুষ্ট এহেন উত্তরে। কপালের ভাঁজগুলো আরও খানিকটা গম্ভীর করে বলে ওঠে, এত চটে যাচ্ছ কেন? আচ্ছা এসব বাদ দাও, আগে বলো তো এখানে আমাদের কেন আনলো? বিয়ে খেতে এনেছে, খাবে দাবে, তারপর জম্পেশ একটা ঘুম দেবে, তাই এনেছে। আর কিছু?